শিমুলপুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে বিদ্যুৎ নামে একটি বৃদ্ধ লোক তার বৃদ্ধা স্ত্রী গায়ত্রীর সঙ্গে থাকত। তাদের পরিবারে কেউ ছিল না, শুধু তারা দুজন ছিল। বিদ্যুৎ পেশায় একজন কাঠুরে ছিল। বিদ্যুৎ রোজ শিমুলতলু জঙ্গলে যেত কাঠ কাটার জন্য। তারপর কাঠ কেটে তা বাজারে নিয়ে যেত, সেগুলো বিক্রি করার জন্য। আর কাঠ বিক্রি করে যে টাকা পেত সেই টাকা দিয়ে তার সংসার চালাতো। কিন্তু ব্যাপারটা হলো, বিদ্যুৎ যে জঙ্গলে কাঠ কাটতে যায়, সে জঙ্গল দিনের বেলা ঠিক থাকলেও রাত্রিবেলা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। কারণ সেই জঙ্গলে রাত্রিবেলায় একটি রাক্ষসিনী ঘুরে বেড়ায়। কেউ যদি ভুল করে রাত্রিবেলা সেই জঙ্গলে চলে যায়, সে আর ফিরে আসে না। আর তাই গ্রামের লোকেরা সন্ধে হলে কেউ জঙ্গলের দিকে যায় না। এইভাবেই বর্ষার এক মৌসুমে বেশ কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হয়, যার ফলে খাল বিল সব ভরে যায় আর মানুষের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বুড়ো, দেখছো বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিতে সব খাল বিল ভরে গেছে আর মানুষের কাজকর্ম বন্ধ হয়ে। হ্যাঁ গিন্নি, তুমি একদম সঠিক বলেছ। এই বর্ষার জন্য তো আমিও কাঠ কাটতে যেতে পারিনি। যাই হোক, আমাকে খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাবার দাও তো। কি বলছো তুমি? খাবার আমি কোথায় পাবো? ঘরে তো একটুও খাবার নেই, যা ছিল কালকে শেষ হয়ে গেছে। তুমি তো জানো আমরা দিন আনি দিন খাই, কিন্তু তুমি কয়েকদিন থেকে কাছে যেতে পারোনি, আর তাই ঘরে সেভাবে খাবার তৈরি সরঞ্জাম আসেনি। এখন বলো, আমি তোমাকে কিভাবে খাবার এনে দেব? তুমি চিন্তা করো না গিন্নি, বৃষ্টি থামলে আমি কাজে চলে যাব। এর বেশ কয়েক ঘন্টা পর বৃষ্টি থেমে যায় আর বিদ্যুৎ কাজের উদ্দেশ্যে রওনা হয়। এরপর বিদ্যুৎ জঙ্গলে যায় আর জঙ্গলে গিয়ে কাঠ কাটতে থাকে। এরপর কাঠগুলো কেটে তা বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। এরপর কাঠ বিক্রি করে যে টাকা পায়, সেই টাকা দিয়ে খাবারের সরঞ্জাম কিনে নিয়ে আসে। এভাবেই বিদ্যুৎ আর গায়ত্রীর জীবন বেশ খুশিতে কাটছিল। কিন্তু কয়েক বছর পর বিদ্যুৎ আরও বৃদ্ধ হয়ে যায়, যার ফলে সে আগের মতন কাঠ কাটতে পারে না। ওরে বাবারে, হাঁপিয়ে গেলাম, আর পারবো না। কতক্ষণ ধরে কাটছি, তবুও একটুও কাটতে পারিনি। আর আমি একটুও কাজ করতে পারবো না। বয়স হয়েছে, আগের মতো শরীরে শক্তি নেই। কিভাবে কাজ করি বলো? কি আর করার, যাই, বাড়ি ফিরে যাই। এটা বলে বিদ্যুৎ ঘরে ফিরে আসে। কি বলছো তুমি? কাজ করতে পারছো না? তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? 2 দিন হয়ে গেল, পেটে কিছুই পড়েনি। এইবার তো আমরা না খেয়ে মরবো মনে হচ্ছে। এর থেকে ভালো হতো যদি জঙ্গলের রাক্ষস আমাদের খেয়ে নিত। কি বললে তুমি গিন্নি? জঙ্গলের রাক্ষস? এরপর রাত হয় আর সবাই যখন ঘুমিয়ে যায়, তখন বিদ্যুৎ চুপি চুপি উঠে জঙ্গলের দিকে চলে যায় আর জঙ্গলে গিয়ে চিৎকার করতে থাকে। হে জঙ্গলের রাক্ষস, এসো আর আমাকে খেয়ে নাও। আমি এ জীবন রাখতে চাই না। এসো আর আমাকে খেয়ে নাও। কে সেই মূর্খ মানুষ যে মরার জন্য নিজে থেকে আমার কাছে চলে এসেছে? কিরে মানুষ, কি হয়েছে তোর যে তুই মরার জন্য নিজে থেকে আমার এখানে চলে এলি? একটু শুনি তোর দুঃখের কথা। এরপর বিদ্যুৎ রাক্ষসকে তার দুঃখের কথা বলে। এটা শুনে রাক্ষস বলে, হয়েছে মানুষ, আর কেঁদো না। আমি রাক্ষস হতে পারি, কিন্তু মানুষের কান্না আমার একদম সহ্য হয় না। মানুষের কান্না দেখলে আমারও কান্না পায়। যেহেতু তোমার এতই দুঃখ, দাঁড়াও, আমি তোমার দুঃখ দূর করে দিচ্ছি। আমি তোমাকে একটি জাদু থালি দেব। এই থালিকে তুমি যা চাইবে তাই এনে দেবে। কেমন খাবার চাইবে তেমনই এনে দেবে। এইবার তো তোমার আর দুঃখ থাকবে না, তাই না? এটা বলে রাক্ষস বিদ্যুৎকে একটি জাদুর থালি দেয়। তারপর সে সেখান থেকে চলে যায়।
এরপর বিদ্যুৎও সেই থালি নিয়ে বাড়ি ফিরে আসে। কি তুমি রাত্রে জঙ্গলে গিয়েছিলে আর রাক্ষস তোমাকে না খেয়ে সেই জঙ্গলের রাক্ষস তোমাকে এই জাদুর থালি উপহার দিয়েছে? হ্যাঁ, তবে আর বলছি কি, দাঁড়াও একটু চেক করে দেখি এটা সত্যি জাদুর থালি কিনা। যেহেতু তারা অনেক দিন থেকে ক্ষুধার্ত ছিল, তাই তারা জাদুর থালিকে অনেক সুন্দর সুন্দর খাবার চায়। আর সত্যি জাদুর থালি তাদের অনেক সুন্দর সুন্দর খাবার দেয়। এটা দেখে তারা অবাক হয়ে যায়। দেখেছ গিন্নি, এটা সত্যিই জাদুর থালি। এবার থেকে আমাদের আর কখনো ক্ষুধার্ত থাকতে হবে না, কি তাই না? হ্যাঁ, তুমি একদম সঠিক কথাই বলেছ। যোগী আর নিতুর একটি সবজির বাগান ছিল। দুজনে মিলে সেখানে সবজি ফলাতো এবং বাজারে গিয়ে বিক্রি করত। আরে এসো দাদা, এসো বৌদি, এসো কাকা কাকিমা, টাটকা টমেটো নিন, ভোরে বাগান থেকে তুলে এনেছি। কচকচে বেগুন আছে, দুধের মতো নরম, চপ বানিয়ে খেলে মজা পাবেন। আজই তোলা শশা, একদম মিষ্টি, খেতে ঠান্ডা ঠান্ডা। পাকা লাল লাল লঙ্কা নিন, ঝাল একদম টাটকা। দেখে যান সস্তায় কুমড়ো, কেটে রান্না করলে ঘর ভরে যাবে সুগন্ধে। তাদের তাজা সবজির বাজারে খুব চাহিদা ছিল। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যেত আর তারা ঘরে ফিরে আসত। বাড়িতে তাদের মেয়ে রানী অপেক্ষা করত। রানী অসুস্থ ছিল, তাই বেশিরভাগ সময় তাকে বিশ্রামে থাকতে হতো। মা, বাবা, তোমরা এসেছো? তোমরা কি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ, এনেছি তো তোমার জন্য। বাজার থেকে সবথেকে ভালো হাতের চুড়ি নিয়ে এসেছি। কি হাতের চুড়ি? হাতের চুড়ি তো আমার খুব পছন্দের। দাও, আমি হাতে পরবো এখন। রানী ভাজা তেলে চপ, পকোড়া খুব ভালোবাসত, কিন্তু সেগুলো ওর জন্যে বিশ্বের মতো ছিল। রানীর হৃদয়ে ছিদ্র ছিল। তার অপারেশনের জন্যই মা বাবা দিনরাত খেটে চলেছিল। প্রতিদিনের আয় থেকে তারা বেশিরভাগ টাকা আলাদা করে জমাত। তুমি কি মনে করো, রানীর অপারেশনের জন্য কবে আমরা টাকা জোগাড় করতে পারবো? জানি না, তবে চেষ্টা তো করে যেতেই হবে। রানী আমাদের প্রাণ। রানী, যোগী আর নিতুর জান ছিল। তারা যেমন করেই হোক রানীকে সুস্থ দেখতে চাইছিল। প্রতিদিন ভোর 5টায় তারা মাঠে চলে যেত। সকাল 9টার মধ্যে কাজ শেষ করে বাজারে যেত। আর বাজারে তপ্ত লেদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সবজিগুলো বিক্রি করত। আজ তুমি একা সবজিগুলো নিয়ে বাজারে যেতে পারবে? হ্যাঁ, চলে তো যাব, কিন্তু তুমি কোথায় যাবে? সামনে গরম আসছে, আর গরমে লেবুর চাহিদা অনেক থাকে। আর এমনিতেও বাজারে লেবুর চাহিদা অনেক, তাই আমি কিছু লেবুর চারা আনতে চাই। অবশ্যই যাও, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের জন্য টাকা জোগাড় করতেই হবে। কিন্তু যোগী নার্সারিতে গিয়ে দেখে একটিও লেবুর চারা নেই। হ্যাঁ কাকা, বলুন কি লাগবে? আমার কিছু লেবুর চারা গাছ চাই। ক্ষমা করবেন কাকা, লেবুর চারা গাছ শেষ হয়ে গেছে, আর একটিও গাছ নেই। যোগী অন্য একটি নার্সারিতে গেল। ভাই, লেবুর চারা গাছ আছে? না ভাই, সব বিক্রি হয়ে গেছে, আর একটিও নেই। যোগী আরও অন্যান্য নার্সারিতে গেল, কিন্তু কোথাও সেই লেবুর চারা গাছ পেল না। এখন কি যে করি? ভেবেছিলাম লেবুর কাছ থেকে লেবু ফলিয়ে বাজারে ভালো দামে বিক্রি করতাম, কিন্তু বাজারে তো একটিও লেবুর চারা গাছ পেলাম। এখন যে কি যে করি? যোগী খুব মন খারাপ করে ফিরে আসছিল। হঠাৎ জঙ্গলের মধ্যে একটি বাড়ি দেখতে পেল। বাড়ির সামনে বিশাল বাগান, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এক বৃদ্ধা কষ্ট করে বাগান পরিষ্কার করার চেষ্টা করছিল।
যোগী বৃদ্ধার কাছে গেল আর বলল, কি হলো বুড়িমা? এত বড় বাগান তোমার, কিন্তু এই অবস্থায় কেন? এবার তোমায় আর কি বলবো বাবা, আমার বড় বাগান আছে ঠিক, কিন্তু এই বাগান দেখাশোনার জন্য কেউ নেই। দেখছো তো আমার অবস্থা, আমি বুড়ি মানুষ, এতগুলো কাজ একা কিভাবে করতে পারবো? কোনো ব্যাপার নয় বুড়িমা, আমি তোমার বাগান পরিষ্কার করে দিচ্ছি। এরপর যোগী বাগান পরিষ্কার করার কাজে লেগে পড়ল। সেই শুকনো গাছ কেটে ফেলল, মাটির ঝোপঝাড় সরালো। এইভাবেই অল্প সময়েই বাগান পরিষ্কার হয়ে গেল। এই দেখুন বুড়িমা, আপনার বাগান দেখছো, পরিষ্কার করে আপনার বাগান কত সুন্দর লাগছে। বৃদ্ধা মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ, মনে হচ্ছে তোমার হাতে যেন জাদু আছে। আমিও তো কৃষক মা, আমারও সবজির বাগান আছে। ঠিক আছে বুড়িমা, এখন আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? বৃদ্ধা ঘরে গেল আর ঘর থেকে একটি পুটলি এনে তার হাতে দিল আর বলল, এটা কি? তুমি তো লেবুর চারা খুঁজছো না? এই নাও লেবুর বীজ, গিয়ে তোমার বাড়ির সামনের জমিতে রোপণ করো। আমি তো পুরো অবাক। ও মা, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধা হেসে বলল, হা 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 হা, আমি সব জানি বাবা। যোগী খুশি মনে বীজ নিয়ে বাড়ি ফিরল। নিতুও তখন ফিরে এসেছে। নিতু জিজ্ঞেস করল, এত দেরি কেন? আর লেবুর চারা পেলে? যোগী সব কথা বলল, বৃদ্ধা যে লেবুর বীজ দিয়েছে সেটাও দেখালো। এরপর দুজনে কিছু গর্ত খুঁড়ে বীজগুলো রোপণ করল। এরপর মাটি চাপা দিয়ে তাতে জল দিল। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প সময়ে গাছ গজিয়ে উঠল। আর হঠাৎই দেখা গেল গাছে ঝুলছে ঝকমকে লেবু। যোগী একটি লেবু ছিঁড়ে নিল আর স্তম্ভিত হয়ে গেল, কারণ ওগুলো ছিল সোনার লেবু। তাদের ভাগ্য খুলে গেল। যোগী সব লেবু জুয়েলারিকে বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকায় রানীর অপারেশন হলো। ডাক্তার জানালেন, এখন আপনার মেয়ে একেবারে স্বাভাবিক শিশুদের মতো খেলাধুলো করতে পারবে। খুশির অশ্রু গড়িয়ে পড়ল যোগী নিতুর চোখে। তারা একটি বড় বাগান আর নতুন বাড়ি কিনল। তারা মনে মনে সেই অজানা বৃদ্ধাকে আর ভগবানকে ধন্যবাদ জানালো আর আনন্দে জীবন কাটাতে লাগলো।